এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট গল্পকারে আপনাদেরকে স্বাগতম। দীর্ঘ বিরতির পর আমরা আবার গল্পকার নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। গল্পকারের আজকের গল্প সময়। গল্পটি আমরা নিয়েছি অনিশ দেব সম্পাদিত সেরা কল্পবিজ্ঞান বইটি থেকে। অনিশ দেব 1951 সালের 22 অক্টোবর জন্মগ্রহণ করেন। 70 দশকের গোড়ায় কল্পবিজ্ঞান লেখালেখির শুরু। প্রথম কল্পবিজ্ঞানের গল্প চিরন্তনের চোখ প্রকাশিত হয় বিস্ময় সায়েন্স ফিকশন পত্রিকায়, আর প্রথম কল্পবিজ্ঞান উপন্যাস সবুজ পাথর প্রকাশিত হয় আনন্দ মেলায়। কর্মজীবনে অনিশ দেব কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 2021 সালের 28 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন অনিশ দেব। সময় গল্পটির প্রধান চরিত্র সোমনাথ, কোচওয়ান, র গ্রাম প্রধান। সোমনাথ এবং রয়ের ভূমিকায় শেখ সাদি, কোচওয়ান গ্রাম প্রধান এবং অন্যান্য ভূমিকায় শওকত সমুদ্র। গল্প পাঠে ভান্ডারী আরিফ। গল্পটির মিউজিক ডিজাইন করেছে গল্পকার টিম। গল্পটির পোস্টার ডিজাইন শওকত সমুদ্র। গল্পকারের গল্প নিয়মিত শুনতে এক্সট্রা মজা স্টুডিওর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনার লেখা গল্প আমাদের কাছে পাঠাতে চাইলে অথবা আপনার পছন্দের গল্প শুনতে চাইলে কমেন্ট করুন। চলুন শুনতে থাকি গল্পকারের আজকের গল্প সময়। সোমনাথের বয়স মাত্র 22। এই বয়সে সবকিছুই বাড়তি থাকে মানুষের, শক্তি, উৎসাহ, আবেগ। সোমনাথ একটি দুর্দান্ত ফান্ডাওয়ালা মেয়ের প্রেমে পড়ে গেল একতরফা। মেয়েটির নাম অপরা। আলাপ নেই, পাড়ার সবচেয়ে ঘ্যাম বাড়ি হলো চৌধুরীদের। চারিদিকে প্রকাণ্ড বাগান, টেনিস লন, সুইমিং পুলওয়ালা বাড়ি, 7খানা গাড়ি রাখার মতো প্রশস্ত গ্যারেজ, 7টা বিদেশি কুকুর। এই বাড়ির মেয়ে অপরা জানেই না যে গড়ির ভেতরে একটা আধ ভাঙা বাড়ির একতলায় সোমনাথ নামক একজন যুবক থাকে, যার বাবা স্কুল মাস্টার। সে বেকার। ব্যাংক থেকে ঋণ নিয়ে সে একটা সায়েন্টিফিক অ্যাপ্লায়েন্সের ছোট্ট ঘরোয়া কারখানা খুলবে বলে কিছুদিন যাবৎ ঘোরাঘুরি করছে। চোখে তার দেদার স্বপ্ন। এই সময়ে বজ্রপাতের মতো এই প্রেম। সোমনাথ একবার ঠিক করলো অপরার চোখে পড়ার জন্য ওর গাড়ির সামনে ঝাঁপ দেবে, কিংবা হিন্দি সিনেমার মতো ওদের পাঁচিলের উপর উঠে গান গাইবে, কিংবা অপরার চোখের সামনে নিজের বুকে ছোড়া বসিয়ে আত্মহত্যা করবে। শেষ অবধি সে অপরাকে শুধু একখানা চিঠি লিখল, খুবই ভদ্র চিঠি এবং বেশ সাহিত্য রসিক্ত। জবাব পাওয়ার আশা ছিল না, কিন্তু জবাব এলো অপ্রত্যাশিত, একটু কাঁপা কাঁপা ভীরু হাতের লেখা। গঙ্গার ধারে নির্জন একটা জায়গায় শনিবার বিকেল 6টায় সোমনাথকে থাকতে লিখেছে। নব্যযুবা সোমনাথের একবারের জন্য মনে হলো না যে এটা একটা ফাঁদ হতে পারে। সে এত উত্তেজিত হয়ে পড়ল যে তার বুক টিপ 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 করতে লাগলো। প্রচন্ড টেনশন। সে কয়েক গ্লাস জল খেল এবং সারাদিন উড়ু উড়ু মনে এখানে সেখানে ঘুরে বেড়ালো। যে জায়গাটা নির্দিষ্ট করা ছিল সেটা খিদিরপুর ডাকের কাছাকাছি, খুবই নির্জন এবং সন্ধ্যের পর রীতিমতো ভয়াবহ জায়গা। এই জায়গাটা সোমনাথের সম্পূর্ণ অচেনা। এরকম একটা জায়গা অপরা কেন বেছে নিল তা সোমনাথ বুঝতে পারল না। সোমনাথের পুঁজি খুব সামান্য। সে 2টো টিউশনি করে, তাই দিয়ে মাসের খরচটা চালিয়ে নেয়।
বিড়ি সিগারেট বা সিনেমা থিয়েটার দেখার নেশা তার নেই বললেই চলে। মাঝে মাঝে বিজ্ঞানের বই কেনা তার একমাত্র নেশা, তাই সামান্য হাত খরচের টাকা থেকেই একটা ট্যাক্সি ভাড়া করার কথা সে চিন্তা করল, কেননা জায়গাটায় পৌঁছানোর কোনো বাস রুট নেই। অ্যাসপ্লেনেডে অনেকগুলো ট্যাক্সিকে পরপর ধরার চেষ্টা করল সোমনাথ, কিন্তু জায়গাটার নাম শুনে সব ট্যাক্সিওয়ালাই হয় আঁতকে ওঠে, না হয়তো কঠোরভাবে মাথা নেড়ে চলে যায়। এদিকে শীতের সন্ধে দ্রুত গড়িয়ে যাচ্ছে, 6টা বাজতে খুব বেশি দেরি নেই। সোমনাথ অগত্যা ময়দানের দিকে এগিয়ে গেল, যদি খিদিরপুরগামী কোনো শেয়ারের ট্যাক্সিও সে ধরতে পারে। সন্ধ্যের পর ময়দানও এক ভুতুড়ে ছন্ন ছাড়া জায়গা, কুয়াশা এবং ধোঁয়াশায় গোটা তেপান্তরের মাঠটাই আবছা এবং রহস্যময়। সোমনাথ হতাশায় প্রায় ভেঙে পড়েছিল। তার বোধহয় উচিত ছিল বেলাবেলি গিয়ে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে থাকা। সোমনাথ আচমকায় একটা প্রায় বিস্মৃত কিন্তু পরিচিত শব্দ শুনতে পেল। ঘোড়ার গাড়ির মৃদু ঝুমঝুমির আওয়াজ, সেই সঙ্গে ঘোড়ার পায়ের কপ শব্দ। একটা ছ্যাঁকড়া গাড়ি বেশ দ্রুত দক্ষিণের দিকে এগিয়ে আসছে। সোমনাথ মরিয়া হয়ে ভাবছিল ঘোড়ার গাড়িটাই ভাড়া করবে কিনা। অবশ্য ঘোড়ার গাড়িতে গেলে নির্দিষ্ট সময় পৌঁছানোর কোনো আশা নেই, তবু একটা চেষ্টা তো। বাতাসে সপাং করে একটা চাবুকের শব্দ হলো, তারপরে কুয়াশার ভেতর থেকে ঘোড়ার গাড়িটার আবির্ভাব ঘটল। সোমনাথ হাত তোলেনি বা ডাকেওনি, কিন্তু গাড়িটা তার সামনেই দাঁড়িয়ে গেল। কোচওয়ান কোচ বক্স থেকে একটু ঝুঁকে তাকে জিজ্ঞেস করলো, খিদিরপুর যাবেন নাকি বাবু? সোমনাথ ভারী অবাক হয়ে বলল, হ্যাঁ যাব, কিন্তু আমার 6টার মধ্যে পৌঁছানো দরকার। কোট, গলাবন্ধ আর টুপিতে লোকটা একেবারে চুপপুস হয়ে বসে আছে। হাতে বিড়ি বা সিগারেট কিছু একটা জ্বলছে। সাদা দাঁত দেখিয়ে হেসে বলল, কোনো চিন্তা নেই, পৌঁছে দেব। আমার ঘোড়া হলো পঙ্খিরাজ, উঠে পড়ুন। সোমনাথ আতঙ্কিত গলায় বলল, কত নেবে? লোকটা একটু ভেবে বলল, 1 টাকা। 1 টাকা? এ যে অবিশ্বাস্য কম ভাড়া। কিন্তু সোমনাথের নষ্ট করার মতো সময় নেই। 5:30 বেজে গেছে। সে তাড়াতাড়ি গাড়িতে উঠে বসল। ঘোড়ার গাড়িতে সে আগে কখনোই ওঠেনি। কলকাতার লুপ্তপ্রায় ঘোড়ার গাড়ির অবশিষ্ট 2-1টিকে সে কদাচিৎ রাস্তায় দেখেছে। জরাজীর্ণ অস্তিত্ব লোপের অপেক্ষায় দিন গুনছে। কিন্তু গাড়ির ভেতরে বসে অন্ধকারেও সোমনাথ যা অনুভব করল তা বিস্ময়কর। প্রথম কথা, ভেতরে বাইরের মতো শীত নেই, বেশ কবষ্ণ আবহাওয়া। কোনো কটু গন্ধ নেই, বরং ভারী স্নিগ্ধ একটা সুবাস রয়েছে। গাড়ির গতি এত নরম এবং মসৃণ যে খুব দামি মোটর গাড়িতেও বোধহয় এরকমটি নেই। গাড়ি যে চলতে শুরু করেছে তাও বুঝতে পারছিল না সোমনাথ, কারণ কোনো ঝাঁকুনি লাগলো না, দুলুনি টের পাওয়া গেল না। শুধু বাইরের দিকে চেয়ে অপসৃয়মান রাস্তা, গাছপালা দেখে সে বুঝল গাড়িটা চলছে চলছে। কিন্তু কিরকম গতিবেগে চলছে? একটা ঘোড়া কত জোরে ছুটতে পারে? গাড়িটার চলা দেখে মনে হচ্ছে অন্তত 50-60 মাইল বা তারও বেশি গতিতে গাড়িটা যাচ্ছে। অথচ ঘোড়ার পায়ের শব্দ বা চাবুকের আওয়াজ সোমনাথের কানে এলো না। একটু বাদে সে টের পেল গাড়ির গতি দ্বিগুণ বেড়ে গেছে, অথচ কোনো শব্দই নেই। এসব কি হচ্ছে? এরকম তো হওয়ার কথা নয়। সোমনাথ হঠাৎ চেঁচিয়ে ডাকল, কোচওয়ান! যেন একটা স্পিকারের ভেতর দিয়ে ধাতব স্বর এলো। জি, কিছু বলছেন? গাড়ি এত জোরে যাচ্ছে কেন? আপনাকে যে 6টার মধ্যে পৌঁছে দিতে হবে সাহেব। কিন্তু ঘোড়া কি এত জোরে দৌড়য়? আমার ঘোড়া যে পঙ্খিরাজ সাহেব।
নির্দিষ্ট জায়গায় যখন গাড়িটা এসে দাঁড়ালো তখন সোমনাথের ঘড়িতে 5:34 হয়েছে, অর্থাৎ মাত্র 4 মিনিটে এসপ্লেনেড থেকে সে খিদিরপুরে পৌঁছে গেছে। মানসিক উত্তেজনার জন্য সোমনাথ ব্যাপারটা নিয়ে মাথা ঘামালো না। কোচওয়ানকে একটা টাকা দিয়ে সে গিয়ে ঘাটের কাছাকাছি দাঁড়ালো। কোচওয়ানটা গাড়ি থেকে নেমে ঘোড়াকে শুকনো ঘাস জাতীয় কিছু খাওয়াচ্ছিল। সোমনাথের দিকে চেয়ে বলল, সাহেব, কি ফিরে যাবেন? দেরি আছে, কেন বলো তো? আমি পৌঁছে দিতে পারি। সভয়ে সোমনাথ জিজ্ঞেস করল, কত ভাড়া নেবে? 1 টাকা। আমি কখনো 1 টাকার বেশি ভাড়া নিই না। সোমনাথ একটু ইতস্তত করছে দেখে কোচওয়ান নিজেই বলল, এখান থেকে ফেরার কোনো গাড়ি নেই সাহেব। ঠিক আছে, তবে দাঁড়াও। গঙ্গার ধারে একটা বাঁধানো চত্বর। একটু দূরের একটা ল্যাম্পপোস্ট থেকে যে ক্ষীণ আলো আসছে তাতে যতদূর দেখা যায় জায়গাটা ফাঁকা, কোনো লোক বসতি নেই। রাস্তা দিয়ে 1-8টা গাড়ি খুব জোরে বেরিয়ে যাচ্ছে, কোনো পদাতিক দেখা যাচ্ছে না। সোমনাথ ঘড়ির দিকে চেয়ে বারবার ধৈর্য হারিয়ে ফেলছিল। অপরা এরকম একটা জায়গা কেন বেছে নিল সেটা বারবার ভেবেও বুঝতে পারছিল না সে। যখন 6টায় এসে ঘড়ির দুটো কাঁটা একটা সরল রেখায় পরিণত হলো তখন হঠাৎ অন্ধকার থেকে একটা প্রকাণ্ড গাড়ি এসে সোমনাথের কাছেই থেমে গেল। গাড়িটা কালো একটা পন্টিয়াক। ঠিক এরকম গাড়ি অপরাধের তো নেই। সোমনাথের বুকের ভেতর হৃৎপিণ্ডটা লাফিয়ে উঠল। সে গাড়িটার দিকে খুব লাজুক ও ভীরু পায়ে এগিয়ে গেল, কিন্তু গাড়িটার কাছ বরাবর পৌঁছতেই সে দেখতে পেল গাড়ির মধ্যে অপরা নয়, 3-4 জন পুরুষ বসে আছে। সোমনাথ ফের পিছিয়ে আসছিল। হঠাৎ গাড়ির পেছনের দরজা খুলে একটা বিশাল চেহারার লোক নেমে এলো। সোমনাথ কিছু বুঝে উঠবার আগেই লোকটা হাত বাড়িয়ে তার সোয়েটারের বুকটা খামচে ধরে বলল, কতদিন হলো মেয়েটার পিছু নিয়েছ? আগে সোমনাথ ভয়ে ঠক ঠক করে কাঁপছে। লোকটা অন্য হাতে সোমনাথের গালে বিশাল একটা থাপ্পড় বসিয়ে বলল, প্রেম রোগ কি করে সরাতে হয় আমরা জানি, বামন হয়ে চাঁদে হাত। সোমনাথ জীবনে কখনো মারধর খায়নি, মারপিটও করেনি। জ্বর খেয়ে সে এমন ভ্যাবাচেকা মেরে গেল যে মুখে কথা সরল না। গাড়ি থেকে আরো 3 জন নেমে এলো। এদের কাউকেই সোমনাথ কখনো দেখেনি। 4 জন যখন ঘিরে ধরল সোমনাথকে তখনও সে বুঝতে পারছিল না কোথায় কোন গন্ডগোল সে পাকিয়ে বসে আছে। অপরাকে চিঠি লিখেছিল, অপরা তার জবাবও দিয়েছে, তবে কি হলো? কিন্তু এরপর যা ঘটল তা সোমনাথের সুদূর কল্পনাতেও ছিল না। 4টে লোক তাকে ঠেসে ধরল। একজন একটা খুর বের করে চটপট তার মাথাটা কামিয়ে ফেলল। তারপর তার জামা কাপড় টেনে হিঁচড়ে এবং ছিঁড়ে গা থেকে খুলে ফেলল। শুধু আন্ডারওয়্যার পরা অবস্থায় সে শীতে ভয়ে বুদ্ধিভ্রষ্ট ও বাক্যহারা হয়ে কাঁপতে লাগলো। তারপর 2টো লোক দুদিক থেকে পর্যায়ক্রমে তার মুখে ঘুষি মারতে লাগলো, প্রচন্ড ঘুষি। তার ঠোঁট ফেটে গেল, চোখ ফেটে গেল, গল গল করে রক্ত পড়তে লাগলো নগ্ন বুকে। সে চোখে অন্ধকার দেখতে লাগলো, তবু বুঝতে পারল না তার ভুলটা কোথায় হয়েছে। অজ্ঞান হয়ে যাওয়ার আগে সে শুধু জিজ্ঞেস করতে পেরেছিল, চিঠিটা কি অপরাই লিখেছিল আমাকে নিজে? সে তো তোর মতো গাড়ল নয়। পেটে একটা লাথি খেয়ে সম্পূর্ণ জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ল সোমনাথ। একটু দূর থেকে কোচওয়ানটা নির্বিকার চোখে দৃশ্যটা দেখল। 4টে লোক গাড়িতে উঠে সাঁ করে চলে যাওয়ার পর কোচওয়ানটা তার ঘোড়ার গলায় হাত বুলিয়ে একটু আদর করে ধীর পায়ে সোমনাথের সংজ্ঞাহীন শরীরটার কাছে এসে দাঁড়ালো। তারপর জিভ দিয়ে একটা শব্দ করল, সাহেব, ও সাহেব, সাহেব, ও সাহেব।
সোমনাথ নিথর। কোচওয়ান নিচু হয়ে সোমনাথের শরীরটা পাঁজা কোলে তুলে ফেলে শীষ দিল। ঘোড়াটা চটপট গাড়ি সমেত এগিয়ে এলো কাছে। সোমনাথকে গাড়িতে তুলে সিটের উপর শুইয়ে দিল কোচওয়ান। তারপর কোচ বক্সে উঠে চাবুকটা একবার আপোষে নিয়ে বলল, চল রে পঙ্কিরাজ, চল। ঘোড়াটা একটা লাফ দিল। তারপর গাড়ি সমেত হঠাৎ মিলিয়ে গেল বাতাসে। সোমনাথের যখন জ্ঞান ফিরল তখনও চারদিক অন্ধকার। সে ঘোড়ার গাড়ির পিছনের সিটে শুয়ে আছে। গাড়িটা চলছে কিনা তা দেখার জন্য সোমনাথ উঠে বসল। বাইরের দিকে চেয়ে যা দেখল তাতে তার চোখের পলক পড়া বন্ধ হয়ে গেল। বাইরে এক প্রচন্ড তুষার ঝড় চলছে। চারদিকে শুধু সাদা বরফে ঢাকা, আকাশ মেঘলা এবং কালো। সেই ধাতব কণ্ঠস্বরটি বলে উঠল, আপনার সামনের সিটে যে পোশাকটা রাখা আছে সেটা পরে নিন সাহেব, বাইরে ভীষণ ঠান্ডা। হতভম্ব সোমনাথ বলল, কোচওয়ান, কোচওয়ান! পোশাকটা পরে নিন সাহেব। সোমনাথ কিছুক্ষণ অসহায়ভাবে বসে রইল। সে যে স্বপ্ন দেখছে তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু স্বপ্নই যদি হবে তাহলে একটু আগে সে যে মার খেয়েছিল তার ব্যথা কেন এখনো সর্বাঙ্গে থাবা গেড়ে আছে? পেটে ব্যথা, চোয়াল ফুলে ঝুলে পড়েছে, রক্ত শুকিয়ে আছে তার খোলা বুকে, নাক ফুলে ঢোল, ঠোঁট কেটে গেছে। জীবনে এত মার খায়নি কখনো সে। এত ব্যথা নিয়ে নিশ্চয় সে ঘুমোচ্ছে না। তাহলে স্বপ্ন দেখবে কিভাবে? তাহলে সে কি মরে গেছে? এ কি মৃত্যুর পরেরকার জগৎ? সোমনাথ এইসব সমস্যায় ভীষণ বিব্রত বোধ করতে করতে সামনের সিট থেকে পোশাকটা তুলে নিল। পাতলা সাদা একটা জব্বার মতো জিনিস। এ পোশাক পরলে ওই বাইরের শীত সহ্য করা যায় বুঝি? গাড়ির ভেতরে অবশ্য শীতের আভাসও নেই। সোমনাথ পোশাকটা পরার চেষ্টা করতে লাগলো। তার পরনে আন্ডারওয়্যার ছাড়া তো আর কিছু নেই। জব্বাটা পরে নিতে অবশ্য তেমন অসুবিধে হলো না। জামার সঙ্গে পায়জামার মিলনে যা হয়, কলকারখানার শ্রমিকরা যেমন ওভারঅল পরে অনেকটা তেমনই। তবে ওই পোশাকটায় আবার জুতো, দস্তানা এবং মুখ ঢাকা টুপিও লাগানো আছে। কাপড়টা কি ধরনের তা বুঝতে পারল না সোমনাথ। ভেতরটা মসৃণ আর নরম, বাইরেটা খসখসে। জুতোর নিচে একটা পাতলা সোল আছে। পোশাকটার কোনো ওজন নেই। এত হালকা যে গায়ে কিছু একটা আছে বলে মনেই হলো না। গাড়ির ডান দিককার দরজাটা খুব আস্তে করে খুলে গেল এবং সেই ধাতব কণ্ঠ বলল, নামুন সাহেব, নামুন। সোমনাথ নামল। বাস্তবিকই এক তুষার ঝড় তার চারদিকে বয়ে চলেছে। সে কলকাতার ছেলে। তুষারপাত বড় একটা দেখার সুযোগ হয়নি তার। একবার সান্দাকফু ট্রেকিং করতে গিয়ে আর একবার সিমলায় একটা টেবিল টেনিস টুর্নামেন্ট খেলতে গিয়ে তুষারপাত দেখেছিল, কিন্তু এ যেন তার চেয়ে বহুগুণ বেশি। এটা তো শুধু তুষারপাত নয়, তুষারের প্রচণ্ড এক ঝড়। বাতাসের ঝাপটায় সোমনাথ দাঁড়াতেই পারছিল না। তবে যতটা শীত করার কথা ততটা শীত সে টের পাচ্ছে না। ঠান্ডা লাগছে বটে, তবে তা অসহনীয় নয়। গাড়ির মাথায় তাকিয়ে সে কোচ বক্সে কোচওয়ানকে দেখতে পেল না। চারদিকে তাকিয়ে দেখল অনন্ত এক তুষার রাজ্য। কোথাও আর কিছু নেই। কোচওয়ান, কোচওয়ান! কানের কাছে একটা ধাতব কণ্ঠস্বর বলে উঠল, ভয় নেই সাহেব, নাক বরাবর ঠিক 10 পা হেঁটে যান। সোমনাথ আতঙ্কিত পায়ে ঠিক 10 পা হাঁটল, তারপর দাঁড়ালো। এবার পায়ের নিচে কত ফুট ঘন বরফ জমে আছে কে জানে, কিন্তু সোমনাথ সবিস্ময়ে দেখল জমাট বরফের চাঙড় ভেঙে একটা কিছু উঠে আসছে তার সামনে।
প্রথমে সরু শীর্ষদেশ, তারপর ধীরে ধীরে একটা ছোট্ট কালো পিরামিড দেখা গেল। এগিয়ে যান সাহেব, দরজা খুলে যাবে। সোমনাথ দ্বিধাগ্রস্ত পায়ে এগিয়ে যেতেই পিরামিডের একটা দেওয়াল হঠাৎ দুই ভাগ হয়ে দুধারে সরে গেল। সামান্য একটু ফাঁক। সোমনাথ ভয়ে ভয়ে ঢুকতেই তার পিছনে দরজাটা ফের বন্ধ হয়ে গেল। সামনে প্রশস্ত একটা সিঁড়ি নেমে গেছে। ভারী সুন্দর একটা নকশাদার কার্পেটের মতো জিনিস পাতা, আর সে জিনিসটা নিজেই একটা নরম স্বচ্ছ আলো বিকীর্ণ করছে। দেওয়ালগুলোও তাই। সবকিছুর ভেতর থেকেই যেন আলোর আভা বেরিয়ে আসছে। শরীরের প্রচন্ড ব্যথা আবার টের পাচ্ছিল সোমনাথ। তাকে আর কোনো কণ্ঠস্বর নির্দেশ দিচ্ছে না। সে কি এখন নামবে সিঁড়ি বেয়ে? সোমনাথ সিঁড়িতে পা দিতেই মসৃণ গতিতে সিঁড়িটা নামতে লাগলো। এসকেলেটর, তবে এসকেলেটর এক জায়গায় শেষ হয় এবং খাঁজে ঢুকে যায়, কিন্তু এই সিঁড়িটা সেরকম নয়। অনন্ত গতিতে সোমনাথকে টেনে নিয়ে চলেছে এবং সে গতি ঘন্টায় অন্তত 30 মাইল। খানিক নেমে সিঁড়িটা সোজা গেল, তারপর বাঁয়ে বেঁকল, ডাইনে বেঁকল, মিনিট খানেক বাদে এক জায়গায় থামল। একটা প্রশস্ত হল ঘর। সোমনাথ বুঝল এখানে তাকে নামতে হবে। সিঁড়ির সঙ্গে লাগানো ঘরটার মেঝে, সেটাও কার্পেটে মোড়া এবং আলোকিত। সোমনাথ চারদিকে চেয়ে আলোর উৎস আবিষ্কারের চেষ্টা করল, কিন্তু পারল না। ঘরটারও কোনো ডিজাইন সে বুঝতে পারল না। খুব উঁচু এবং মস্ত এক হল ঘর। সেটার কোনো দিক সোজা, কোনো দিক আঁকাবাঁকা, কোনো দিক ঢেউ খেলানো। সোমনাথ ধীরে ধীরে কয়েক পা এগোতেই একটা চাকা লাগানো ধাতব খাট এগিয়ে এলো। মোটরাইজড এবং নেপথ্য চালিত। খাটের উপর একটা বিছানা রয়েছে এবং খাটের সঙ্গে লাগানো রয়েছে নানা রকম পাইপ, নানা রকম অদ্ভুত যন্ত্র। কে যেন বলল, শুয়ে পড়ুন। সোমনাথ ক্লান্ত, ব্যথাতুর, ভীত, বিস্মিত। সোমনাথ আর দ্বিধা করল না, বিছানায় উঠে শুয়ে পড়ল। সে সবসময় বিজ্ঞান নিয়ে চিন্তা করে বলে নানা রকম অদ্ভুত অদ্ভুত যন্ত্রের স্বপ্ন দেখে। এটাও এরকম একটা স্বপ্ন হবে হয়তো। দ্বিতীয়বার সোমনাথের ঘুম ভাঙলে সে দেখল তার বুকের উপর অতিকায় টেলিফোনের মতো একটা যন্ত্র, আর শরীরের নানা জায়গায় প্যাড আর নল লাগানো। শরীরে আর কোনো ব্যথা সে টের পাচ্ছিল না। বেশ তরতাজা আর ঝরঝরে লাগছে নিজেকে। তবু এটা যে স্বপ্ন তাতে কোনো সন্দেহ নেই। সোমনাথ স্বপ্নটাকে তাড়িয়ে দেওয়ার জন্যই ফের চোখ বুঝল। সাহেব, ও সাহেব। সোমনাথ আবার চোখ মেলল। একজন কালো মতন মানুষ তার উপর ঝুঁকে চেয়ে আছে। কোচওয়ান না? জি সাহেব, এখন কেমন আছেন? এই জনশূন্য পুরীতে এই প্রথম একজন মানুষকে দেখে সোমনাথ ভারী খুশি হয়ে বলল, কিন্তু কিন্তু আমি কোথায়? কোচওয়ান সে কথার জবাব না দিয়ে বলল, বরগুলো খুব ঠেঙিয়েছিল আপনাকে। মারের কথা মনে পড়ায় সোমনাথ দাঁতে দাঁত পিষল। আমি আমি কি জেগে আছি কোচওয়ান? জেগে আছেন সাহেব। আমি আমি কোথায় কোচওয়ান? হাসপাতালে। এটা এটা কোন হাসপাতাল? আমি এরকম হাসপাতাল কখনো দেখিনি তো। এটার নাম
পুনর্জীবন কেন্দ্র ৩। এরকম নামও তো শুনিনি কোনো হাসপাতালের। আপনার আমলে এরকম নামের কোনো হাসপাতাল যে ছিল না। আপনি ১,৫০০ বছর এগিয়ে এসেছেন সাহেব। সোমনাথ কিছুক্ষণ ফ্যাল করে চেয়ে থেকে বুঝল সে এখনো স্বপ্ন দেখছে, তাই চোখ বুজে ফেলল। কচুয়ান শব্দ করে হেসে বলল, চোখ বুঝে কোনো লাভ নেই সাহেব। আপনি স্বপ্ন দেখছেন না, আপনি জেগে আছেন এবং চারদিকে যা দেখছেন সবই সত্য। টাইম মেশিনের কথা কল্পবিজ্ঞানে পড়েছে সোমনাথ, কিন্তু সে তো বিশ্বাসযোগ্য ব্যাপার নয়। হলে ভালো হতো, কিন্তু হওয়া কি আদৌ সম্ভব? ধীরে ধীরে চোখ খুলল সোমনাথ। আমি আমি কোথায় কচুয়ান? আপনি যেখানে ছিলেন সেখানেই আছেন, খিদিরপুর, গঙ্গার ঘাট। মনে পড়ে? পরে কচুয়ান। আপনি সেখানেই আছেন, তবে সময়টা আর সেখানে নেই। টাইম মেশিন? কচুয়ান গম্ভীর হয়ে বলল, মেশিন তো মানুষেরই তৈরি সাহেব, মানুষই বানায়। তা বটে। তাহলে মেশিন মেশিন করে আপনাদের গলা শুকোয় কেন? সোমনাথ চারদিকে চেয়ে কিছুক্ষণ হতবাক হয়ে রইল, তারপর বলল, আমি কি উঠতে পারি? উঠুন সাহেব, উঠুন। আপনি এখন ভালো আছেন। একটু অপেক্ষা করুন, আমি যন্ত্রগুলো খুলে নেই। লোকটা অত্যন্ত পটু হাতে যন্ত্রগুলোকে সরিয়ে দিল, তারপর বলল, এই এবার উঠুন। সোমনাথ উঠল। শরীরে বিন্দু মাত্র ব্যথা নেই, কিন্তু মাথাটা যে ওরা কামিয়ে দিয়েছিল। যেন মনের কথা টের পেয়ে কচুয়ান বলল, মাথাটা ন্যাড়াই থাকছে সাহেব, একটা সলিউশন লাগানো হয়েছে, 7 দিনে চুল বড় হয়ে যাবে। 7 দিন? কতদিন আমি এখানেই থাকবো? কচুয়ান মাথা নেড়ে বলল, না না সাহেব, আপনার ইচ্ছে না হলে থাকবেন না। অন্য কোনো সময় থেকে কাউকে আনার নিয়মও নেই। আমি আপনাকে এনে ফেলেছি নিতান্তই দায়ে পড়ে। ফেলে এলে আপনি মরে যেতেন। ওরা আপনার হাল খারাপ করে দিয়েছিল। আপনার সেই গাড়িটাই কি তাহলে টাইম মেশিন? টাইম মেশিন নিজে নিজে চলে না সাহেব, তাকে চালাতে হয়। লোকটাকে অল্প সময়ের মধ্যেই খানিকটা বুঝে নেওয়ার চেষ্টা করছিল সোমনাথ। মেশিনের প্রশংসা করলে লোকটা খুশি হয় না। লোকটা বিনয়ী হলেও ব্যক্তিত্ববান। লোকটা হয়তো একজন মস্ত বৈজ্ঞানিক। সে বলল, আপনাকে অনেক ধন্যবাদ। এটা কত সাল বলবেন? ৩,৫৫১। আপনারা শুনছেন এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট গল্পকার। গল্পকারের আজকের গল্প সময়। গল্পকারের গল্প নিয়মিত শুনতে এক্সট্রা মজা স্টুডিওতে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। চলুন শুনতে থাকি সময়। সোমনাথ ফের চোখ বুঝল। মাথাটা বো বো করে ঘুরছিল তার। চোখ খুলুন সাহেব, চোখ খুলুন। আপনার কোনো ভয় নেই। আমাকে একটু বাইরে নিয়ে যাবেন? ১,৫০০ বছর পরেরকার কলকাতার চেহারাটা একটু দেখব। সব হবে সাহেব, তবে তবে অন্য যুগের মানুষকে স্বাধীনভাবে আমরা ঘুরতে দিই না। কেন?
আবহাওয়ার তফাৎ আর টাইম ল্যাগ দুটোই মারাত্মক। বাইরে গেলেই আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন। তাহলে আপনি কি করে 1987-তে গিয়েছিলেন? আমার রক্ষা কবচ আছে, আপনার তো নেই। পৃথিবীর আবহাওয়া এখন কেমন? খুব ঠান্ডা, হিমযুগ আসছে। আপনি তো তার একটু দেখেছেন। কলকাতায় তাহলে সত্যি বরফ পড়ে? পড়ে সাহেব, খুব বেশি পড়ে। আমি কি আর কিছুই দেখতে পাবো না? কলকাতায় কি আগের কিছুই নেই? ১,৫০০ বছর বেশ লম্বা সময় সাহেব। তবে একেবারেই যে কিছু নেই তা বলবো না। কিছু আছে, কিছু নেই, ওরকম তো হতেই পারে। আর একটা কথা সাহেব, আপনি আপনি আমাকে তুমি করেই বলবেন। আমি আপনার চেয়ে অন্তত ১,৫০০ বছরের ছোট। সোমনাথ একটু হেসে বলল। তা বটে, তবে গোচোয়ান মাথা নেড়ে বলল, তবে তবে নয় সাহেব, তুমি করেই বলবেন। সোমনাথ কয়েক পা হাঁটল। ওই রকম মারাত্মক মার খাওয়ার পর মাত্র ঘন্টা খানেকের মধ্যে এত সুস্থ বোধ করাটাই তো অস্বাভাবিক। সোমনাথের ঘড়িতে এখন মোটে 7:30। সোমনাথ এবার গোচোয়ানের দিকে চেয়ে বলল, আপনি আমাকে এ যুগে নিয়ে এলেন কেন? গোচোয়ানকে যেন একটু চিন্তিত দেখালো। সে অনেকক্ষণ সোমনাথের মুখের দিকে চেয়ে থেকে বলল, কারণ আছে সাহেব, গভীর কারণ। কি সেই কারণ? গোচোয়ান কিছু বলার আগেই কোনো লুকোনো স্পিকার থেকে টরেটক্কার মতো মৃদু কিছু সংকেত বেজে উঠল। গোচোয়ান বলল, আসছে। সোমনাথ অবাক হয়ে বলল, কে আসছে? গোচোয়ান কোনো জবাব দিল না। 4 জন লোক ঘরে এসে দাঁড়ালো সোমনাথের মুখোমুখি। 4 জনই গম্ভীর। সোমনাথ লক্ষ্য করল এদের প্রত্যেকেই পরনেই জোব্বা জাতীয় পোশাক, যেমনটা তারও পরনে রয়েছে। এ যুগের কি এটাই একমাত্র পোশাক? 4 জনের একজন যেন হঠাৎ মনে পড়েছে এমন ভাবে হাত জোর করে বলল, নমস্কার সোমনাথ বাবু, 35 শতকের অভিনন্দন। এমন নাটুকেও ভর্ৎসনায় সোমনাথের হাসি পাচ্ছিল। তবু যথাসাধ্য গম্ভীর থেকে সে বলল, নমস্কার, ধন্যবাদ। আপনারা কারা? মহাশয়, আমরা আপনাদেরই সন্তান সন্ততি, আশীর্বাদ ভিক্ষা করি। লোকটা কেমন যেন সাজিয়ে কথা বলছে, অনভ্যস্ত ভঙ্গি। সোমনাথ বলল, আপনারা কি এভাবেই কথা বলেন? লোকটা মাথা নাড়ল। না, ভাষা এক পরিবর্তনশীল মাধ্যম। আমাদের ভাষা অন্যরকম। আমি প্রাচীন বাংলায় কথা বলার চেষ্টা করছি। আমার নাম র। তা আপনাদের ভাষা কেমন? সংকেতময় এবং শব্দ নির্ভর। আপনাদের মতো আমরা বাক্য রচনা করি না। একটি বাক্যকে বীজাকারে একটি শব্দে প্রকাশ করি। আবার একটি শব্দ উচ্চারণ করলে একাধিক বাক্য প্রকাশ করা হয়। লোকটি যখন কথা বলছে তখন অন্য 3 জনও পরস্পরের সঙ্গে কথা বলছিল। কেমন যেন গুপগুপ, টুংটাং, খসখস সব অদ্ভুত শব্দ উচ্চারণ করে যাচ্ছিল নিম্নস্বরে। সোমনাথ কবিতা পড়তে ভীষণ ভালোবাসে। সে প্রশ্ন করল, এখন কি আর কবিতা লেখা হয় না? লোকটি অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, আমাদের যন্ত্রগণকেরা লেখে। যন্ত্রগণক? আগে হ্যাঁ মহাশয়, কিন্তু আমাদের হাতে আর বিশেষ সময় নেই। অস্তিত্বের অতীব সংকট দেখা দেওয়ায় আমরা আপনাকে সময়ের বহতা ধারায় অনেক দূরে এনে ফেলেছি। আমাদের ক্ষমা করুন। অনেক হিসাব নিকাশ করে দেখেছি, আপনাকে 4 ঘন্টার বেশি আটকে রাখলে সমূহ সর্বনাশ হয়ে যেতে পারে। হয়তোবা মানব জাতির ইতিহাসই বদলে যাবে। সোমনাথ বিস্মিত হয়ে বলল, কেন? মহাশয়, পৃথিবীর সমগ্র ইতিহাস ছকে বাঁধা। যা ঘটে গিয়েছে সেগুলিরই পরিণতি বর্তমান। আমরা সময়ের উজানে যেতে পারি,
আমরা ইচ্ছা করলে অতীতের ঘটনাবলীকে নিয়ন্ত্রণ ও পরিবর্তনও করতে পারি, কিন্তু তার ফলাফল সম্পর্কে খুব সচেতন থাকতে হয়। সামান্য মাত্র ভুলচুক করলে পরবর্তী ঘটনাবলী সাংঘাতিক ও মারাত্মক হয়ে উঠতে পারে। মহাশয়, আমরা কিছুকাল আগে একবিংশ শতকের একটি শিশুকে মারাত্মক ব্যাধির হাত থেকে রক্ষা করেছিলাম। সেই শিশু পরে এক মারক রশ্মি দিয়ে পৃথিবীর সমূহ জীবন নাশ করতে উদ্যত হয়। সোমনাথ চমকে উঠে বলল, আপনারা কি করলেন? আমরা আবার একবিংশ শতাব্দীতে ফিরে গিয়ে শিশুটির জীবননাশের ব্যবস্থা করি। আপাত দৃষ্টিতে কাজটা নিষ্ঠুর, কিন্তু মানবজাতির ভবিষ্যৎ চিন্তা করে এই কাজ আমাদের করতে হয়েছিল। সুতরাং আমরা আর ভবিতব্য নিয়ে খেলা করি না। ঈশ্বর মঙ্গলময়। আপনারা কি ঈশ্বর মানেন? অবশ্যই মহাশয়, ঈশ্বর এক প্রমাণিত সত্য। আচ্ছা, ভূত বলে কি কিছু আছে? আগে হ্যাঁ মহাশয়, ভূত এক প্রমাণিত সত্য, কিন্তু আমাদের আর সময় নেই। যদি দয়া করে আপনি আমাদের সঙ্গে একটু আসেন, আমাদের গ্রাম প্রধান আপনার সঙ্গে কিছু জরুরি কথা বলবেন। গ্রাম প্রধান? সোমনাথের ফের হাসি পেল। গ্রাম কোথায় যে গ্রাম প্রধান থাকবে? তবে সে কোনো মন্তব্য করল না। ঘরের বাইরে একটা প্রশস্ত সুড়ঙ্গ পথ, চারদিকে নরম আলো, এবং সে আলো আসছে দেওয়াল, মেঝে এবং ছাদ, যে বস্তুতে তৈরি তারই অভ্যন্তর থেকে। সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে, তার ছাদ নেই, চাকা নেই, লম্বা একটা চুরুটের মতো তার চেহারা, খোদলের মধ্যে কয়েকটা আসন। বিনীতভাবে বলল, দয়া করে আগে আপনি উঠুন। তারা সকলেই গাড়িতে উঠল, শুধু কোচোয়ান রয়ে গেল। গাড়িটা চলতে শুরু করলো। কোনো ঝাঁকুনি নেই, দুলুনি নেই, বাতাসের অস্বস্তিকর ঝাপটা নেই, অথচ গতি প্রচণ্ড। এটা কি রকম গাড়ি? বিনীতভাবে বলল, এটি একটি ত্রিচর্যা, জলে, স্থলে, অন্তরিক্ষে চলতে পারে। আপনাদের আমলের মোটর গাড়িরই আধুনিক সংস্করণ। যে কারিগরির দ্বারা এটি তৈরি হয়েছে সেটি আপনাদের যুগে অজ্ঞাত ছিল, বললেও হয়তো আপনি সঠিক অনুধাবন করতে পারবেন না। সোমনাথ মাথা নেড়ে বলল, এরকমই হওয়ার কথা। আমাদের আমলের কল্পবিজ্ঞানে আমরা এরকম যানের কথাই পড়েছি। আগে যথার্থই বলেছেন, সেই সব কল্পনার মধ্যেই সম্ভাব্যতার বীজ ছিল। আমরা আপনাদের কাছে ঋণী। আপনারা মাটির নিচে থাকেন বুঝি? না মহাশয়, মাটির উপরিভাগেও আমাদের নানা নির্মাণ আছে, তবে পৃথিবীর উপরিভাগে তাপমাত্রা কোথাও কোথাও 100 ডিগ্রিরও নিচে নেমে গেছে। তাই আমাদের সাধারণ মানুষেরা মাটির নিচেই বসত করে থাকে। তা চাষবাস হয় না? হয় মহাশয়, দেখবেন। হ্যাঁ। একটা শব্দ উচ্চারণ করলো, শোনালো অনেকটা ব্রুত। গাড়িটা থেমে গেল। তার আঙুলের ফাঁকে লুকোনো একটা চৌকো জিনিস শুধু একবার উল্টে দিতেই ডান দিক ও বাঁ দিকের দুটি দেওয়াল হঠাৎ স্বচ্ছ হয়ে গেল। দেখা গেল দুধারেই বিস্তীর্ণ ক্ষেত, অবশ্য বিংশ শতাব্দীর ক্ষেতের মতো নয়। বেগুনি একটা আলোয় আভায় দেখা গেল মাটির নিচে প্রায় বনভূমি তৈরি করেছে এরা। তার মাঝখানে মাঝখানে সবুজ বা হলুদ শস্যে ছাওয়া ক্ষেত। ওগুলো কিসের ক্ষেত? ধান, গম, ভুট্টা, বার্লি, ডাল। ঋতুচক্র একরকম নেই বলে এখন আমরাও সব ঋতুতেই সব রকম চাষ করে থাকি। সামনে আমাদের গোশালাও দেখতে পাবে। কুকুর, হাঁস, মুরগি, বাঘ, ভাল্লুক সবই আমরা সযত্নে বাঁচিয়ে রেখেছি। ওপরে কোনো গাছ জন্মায় না? জন্মায়,
শুধু দুটি মেরু অঞ্চলের তাপমাত্রা কিছু বেশি বলে কিছু গাছপালা জন্মায়, তবে সেগুলিও তুষার যুগের গাছ, তাদের প্রজাতি ভিন্ন। মেরু অঞ্চলে অনেক মানুষও উপরিভাগে বসবাস করে। গোশালা, অরণ্য অঞ্চল, পোল্ট্রি সবই দেখতে পেল সোমনাথ। মাটির নিচে এ এক আশ্চর্য জগৎ, বিশ্বাসযোগ্য নয়। গাড়িটা ধীরে ধীরে উপরে উঠছিল। একটু বাদেই একটা সুড়ঙ্গ বেয়ে সেটা উঠে এলো মাটির ওপরে। বাইরে এখনো তুষার ঝড় বয়ে চলেছে, চারদিকে খুটখুটি অন্ধকার। কিন্তু গাড়িটা যেখানে নামলো সেটা একটা গ্রামই বটে। গাড়ির ভেতরে একটা সুইচ টিপে স্নিগ্ধ আলোয় চারদিক ভরে দিল। সেই আলোয় দেখা গেল পরিচ্ছন্ন সুন্দর ছবির মতো সাজানো কুটির, খড়ের কাদা, চণ্ডীমণ্ডপ, গোচারণ ক্ষেত্র। আশ্চর্য, আশ্চর্য! এখানে গাছপালা রয়েছে, বাঁশবনে জোনাক জ্বলছে, শেয়াল ডাকছে, পায়ের নিচে ঘাস, তৃণ, চোরা কাঁটা। সোমনাথ অবাক হয়ে বলল, এসব কি সত্যি? সত্য মহাশয়, একে বলা হয় তাপ বিকিরণ কেন্দ্র। তবে এরকম মুক্তাঞ্চল বেশি নেই। তৈরি করা অনেক শ্রম সাপেক্ষ এবং আমাদের শক্তির ভাণ্ডারও ততখানি সমৃদ্ধ নয়। শুধু গ্রাম প্রধানের জন্যই পৃথিবীতে এরকম কয়েকটা গ্রাম আমরা তৈরি করেছি। আসুন, সামনের ওই আটচালাতেই গ্রাম প্রধান থাকেন। সোমনাথ অবাক হয়ে দেখল আটচালাতে ঢোকার মুখে দাওয়ার খুঁটি বেয়ে লাউ ডগা লতিয়ে উঠেছে চালে। লাউ ফুলে আছে মেলা। এ দৃশ্য এ যুগে দেখবে বলে কল্পনা করেনি সে। ঘরের ভেতরকার দৃশ্যটি আরো বিস্ময়কর। একটি জলচৌকির ওপর মোটা একখানা পুঁথি খুলে এক বৃদ্ধ প্রদীপের আলোয় কিছু পড়ছেন। সোমনাথ ঢুকতেই বৃদ্ধ সসম্ভ্রমে উঠে দাঁড়ালেন। তারপর সাষ্টাঙ্গে প্রণাম করে করজোরে দাঁড়িয়ে বললেন, আসুন পিতা, আমাদের কি সৌভাগ্য। প্রথমটাই বৃদ্ধের প্রণামে সোমনাথ তটস্থ হয়ে উঠলেও পর মুহূর্তেই তার মনে পড়ল সে এই বৃদ্ধের চেয়ে বয়সে অন্তত ১,৫০০ বছরের বড়। সামনেই তার জন্য আসন পাতা রয়েছে। সোমনাথ বসবার পর বৃদ্ধ উপবেশন করলেন। অতিশয় বিনয়ের সঙ্গে বললেন, আপনাকে অনেক কষ্ট দেয়া হয়েছে পিতা। সোমনাথ মাথা নেড়ে বলল, না না, মোটেই না। বিকেল ৬টার সময় আমাকে ৪ জন গুন্ডারা মেরে অজ্ঞান করে দিয়েছিল। আপনারা আমাকে তুলে না আনলে আমার নির্ঘাত মৃত্যু ঘটত। বৃদ্ধ একটু গম্ভীর হয়ে গেলেন। তারপর স্বগতোক্তির মতো করে বললেন, বর্তমান ইতিহাস অনুযায়ী আপনি সন্ধে ৭টার সময় মারাও গেছেন পিতা। পুরনো নথিতে দেখাও যাচ্ছে ৭ই জানুয়ারি আপনার মৃত্যু ঘটে গেছে, কিন্তু আমরা তা ঘটতে দিতে পারি না। সোমনাথ মুগ্ধ বিস্ময়ে চেয়ে রইল। বৃদ্ধ হাতের পুঁথিটি সোমনাথের দিকে এগিয়ে দিয়ে বললেন, দেখুন পিতা, এটি হলো সেই বছরের কলকাতা কর্পোরেশনের মৃত্যুর নথি বই, ডেথ রেজিস্টার। সোমনাথ খাতাটা দেখল। স্পষ্টাক্ষরে তার নাম মৃতের তালিকায় লেখা রয়েছে। দেখে তার শরীরটা হিম হয়ে গেল ভয়ে। বৃদ্ধ সোমনাথের দিকে স্থির দৃষ্টিতে চেয়েছিলেন। অতিশয় মৃদুস্বরে বললেন, আমরা ঘটে যাওয়া ঘটনার সংশোধন সাধারণত করি না। তার ফল মারাত্মক হতে পারে, কিন্তু আপনার ক্ষেত্রে বিকল্প ইতিহাস সৃষ্টি করা ছাড়া আমাদের উপায় নেই। ঈশ্বর আমাদের সহায় হন। সোমনাথের গলা বুঝে গিয়েছিল। ভালো করে স্বর ফুটছিল না। সে গলা খাকড়ি দিয়ে একটু কাঁপা স্বরে বলল, কেন? আমাদের শক্তির উৎস সীমাবদ্ধ। পৃথিবীর উপরিভাগ ক্রমশ কঠিন বরফের তলায় চাপা পড়ে যাচ্ছে।
এটা হিমযুগের প্রাথমিক স্তর। এরপর ক্রমে আরো ঠান্ডা আসবে। সূর্যকে বছরের পর বছর দেখাই যাবে না। আকাশ সর্বদাই মেঘাচ্ছন্ন থাকবে। আমাদের শক্তির উৎস এমন নয় যা দিয়ে আমরা এই প্রখর হিমযুগের সঙ্গে অবিরল লড়াই চালিয়ে যেতে পারি। আমাদের অসহায় অবস্থা কি আপনি বুঝতে পারছেন পিতা? পারছি, বলুন। কিন্তু আমরা কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারি না। আমরা হঠাৎ করে কিছু আবিষ্কারও করে ফেলতে পারি না। পৃথিবীতে যা কিছু ঘটে তা ঘটে ক্রমবিবর্তনের পরিণতিতেই। আমরা যথেষ্ট হিসাব নিকাশ করেছি। যন্ত্রগণকরাও দিন রাত পরিশ্রম করেছে। আমরা একটা পরীক্ষামূলক বিকল্প ইতিহাসও তৈরি করে দেখেছি। আমরা কি দেখেছি জানেন পিতা? না। বিংশ শতকের শেষ বছরে একজন শিশুর জন্ম সম্ভব। তার নাম হবে সোমসুন্দর। ধীমান এই শিশু পরবর্তীকালে পৃথিবীর নিঃশেষিত দাহ্য পদার্থের বিকল্প এক শক্তি আবিষ্কার করতে পারে। তাহলে একবিংশ শতক থেকে সেই শক্তির উৎস ক্রমবিবর্তনের মাধ্যমে আমাদের হাতে আসবে পিতা, এবং তার পূর্ণ সদ্ব্যবহার করে আমরা এই হিমযুগকে অনায়াসে অতিক্রম করে যেতে পারব। বুঝেছি, কিন্তু আমার কি করার আছে? সোমসুন্দরের পিতা ও মাতার নাম আপনাকে এখনো বলিনি পিতা। কি তাদের নাম? সোমসুন্দরের পিতার নাম সোমনাথ রায়, মাতার নাম অপরা মিত্র। দুজনেই কুলীন কায়স্থ, দুজনেই বিজ্ঞান মনস্ক। বিকল্প ইতিহাস অন্তত তাই বলছে। সোমনাথ আবার চমকে উঠল, বুকটা ধকধক করতে লাগলো। কিছুক্ষণ পরেই আবার বিমর্ষতায় ভরে গেল মন। সোমনাথ বলল, তা তো আর সম্ভব নয়। বৃদ্ধ একটু হাসলেন। হ্যাঁ পিতা, স্বাভাবিক ঘটনা অনুযায়ী সম্ভব নয়, আমরা তা জানি। কিন্তু আমরা এই ইতিহাসকে মানুষের মঙ্গলের জন্য কিছু পরিবর্তিত করতে চাই পিতা। কি করবেন? আমরা আপনার শারীরিক বিধানে কিছু পরিবর্তন আনব। তারপর আপনাকে আবার আপনার সময়ে ফিরিয়ে দেব। সন্ধে 6টায় গঙ্গার ঘাটে। তারপর? বৃদ্ধ একটু হাসলেন। ইতিহাসটা অন্যরকম ভাবে লেখা হবে। অপরা আমাকে চেনে না। জানি পিতা। আমি তাকে একটা চিঠি দিয়েছিলাম। তারপর? জানি পিতা। তবে এবার ঘটনা অন্যভাবে ঘটবে। আমার শারীরিক বিধানে আপনারা কি পরিবর্তন আনবেন? বৃদ্ধ অতিশয় বিনয়ের সঙ্গে বললেন, এ যুগের বিজ্ঞান অতিশয় সূক্ষ্ম। সব কথা হয়তো আপনি বুঝবেন না। আপনি অনুমতি করলে আমরা আর আপনার সময় নেব না। আমাদের পরিকল্পনা অনুযায়ী আর বিশেষ সময় আমাদের হাতে নেই। বৃদ্ধ উঠে সোমনাথকে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। এগিয়ে এসে বলল, আসুন পিতা, যানে আরোহণ করুন। সোমনাথ নীরবে গাড়িতে উঠল। যতক্ষণ গাড়িটা চলল ততক্ষণ সোমনাথ সম্মোহিতের মতো বসে রইল। ইতিহাস অন্যরকম করে লেখা হবে,
কিরকম করে? অপরার সঙ্গে তার যা অসম্ভব। একটা গম্বুজওয়ালা ভূগর্ভস্থ ঘরে তাকে নিয়ে এলো র এবং তার সঙ্গীরা। একটা চমৎকার বিছানায় সোমনাথ শুয়ে পড়ল। তারপর একটা প্রকাণ্ড ঢাকটায় ঢাকা পড়ে গেল, সে ঘুমিয়ে পড়ল। গঙ্গার ঘাটে দাঁড়িয়ে আছে সোমনাথ। অদূরে সেই ঘোড়ার গাড়ি। কোচোয়ান ঘোড়াকে বিচালি খাওয়াচ্ছে। ল্যাম্পোস্ট থেকে মৃদু আলো ছড়িয়ে পড়ছে নির্জন ভুতুরে জায়গাটায়। সপাং করে চাবুকের একটা শব্দ হলো। সোমনাথ চমকে চেয়ে দেখল গাড়িটা এসেছে। সে তৈরি হয়ে দাঁড়ালো। ইতিহাস পাল্টে দিতে হবে। গাড়িটা এসে দাঁড়ালো সামনে। একজন লোক নেমে এলো, বিশাল চেহারা। এসেই সোজা সোমনাথের বুকের কাছে সোয়েটারটা খামচে ধরে বলল, কতদিন হলো মেয়েটার পিছু নিয়েছ? হঠাৎ সোমনাথ এক তীব্র ইচ্ছা শক্তিকে টের পেল। এই সেই মুহূর্ত। সোমনাথ ডান হাতটা তুলে তীব্র এক ঘুষি মারল লোকটার মুখে। দানবটা ছিটকে পড়ে গেল মাটিতে। আরো তিনজন নেমে এলো, কিন্তু সোমনাথ পিছিয়ে গেল না, এগিয়ে গেল। সপাং করে চাবুকটার আরেকটা শব্দ হলো। ১৫০০ বছর পরেকার পৃথিবী যেন আনন্দের অভিনন্দন পাঠাচ্ছে তাকে। জীবনে মারপিট করেনি সোমনাথ, কিন্তু তার তীব্র ঘুষি আর লাথির চোটে তিনটে লোক গড়িয়ে পড়ল মাটিতে। সোমনাথ দেখল আরোহীহীন গাড়িটা দাঁড়িয়ে আছে সামনে, প্রতিপক্ষ ভুলণ্ঠিত। সপাং করে চাবুকের আরেকটা শব্দ হলো। সোমনাথ তাকাতেই কোচোয়ান মোটর গাড়িটা দেখিয়ে দিল। তারপর হঠাৎ গাড়ি সমেত কোচোয়ান অদৃশ্য হয়ে গেল বাতাসে। সোমনাথ ধীর পায়ে গিয়ে গাড়িতে উঠল, স্টার্ট দিল। সে জীবনে গাড়ি চালাতে শেখেনি কখনো, কিন্তু আজ অনায়াসে চালাতে লাগল। অপরার জন্য আর কোনো মাথা ব্যথা ছিল না সোমনাথের, দুশ্চিন্তাও নয়। সে জানে তার অলক্ষ্যে ইতিহাস অন্যভাবে রচিত হচ্ছে। গাড়িটা বড় রাস্তায় পরিত্যাগ করে সে গলির মধ্যে তার বাড়িতে যখন ফিরে এলো, তখন মাত্র রাত ৯:৩০। এই ঘটনার ৩ দিন বাদে একদিন অপরা তার বাড়ি থেকে বেরিয়েছিল কুকুরকে ব্যায়াম করাতে। শীতের সুন্দর সকালে সে হঠাৎ একটি যুবককে দেখে মুগ্ধ হয়ে গেল। ভাবল, আহা, এর সঙ্গে যদি আমার বিয়ে হতো। এই ঘটনার ৩ বছর বাদে সোমনাথ তার শিশুপুত্র সোমসুন্দরকে গ্রামে চড়িয়ে বিকেলবেলা বেড়াতে বেরিয়েছিল। এখন তার অবস্থা যথেষ্ট ভালো। সায়েন্টিফিক অ্যাপ্লায়েন্সের ব্যবসা রে করে চলছে। পাড়া ছেড়ে একটা নির্জন মাঠের ধারে এসে পড়েছিল সোমনাথ। আচমকা একটা ঘোড়ার গাড়ির ঝুমঝুম শব্দ বেজে উঠল। সোমনাথ চমকে তাকালো। সাহেব, কোথাও যাবে? পৌঁছে দেব। সোমনাথ একটু হাসল। কেমন আছো কোচোয়ান? খুব ভালো সাহেব, খুব ভালো। সব ভালো? সব ভালো। ইতিহাস বদলে গেছে। চলি সাহেব, চলি। ইতিহাস বদলে গেছে। কোচোয়ান হাত তুলল। ঘোড়াটা এক লাফ দিল শূন্যে, তারপর মিলিয়ে গেল। সোমনাথ হাতটা তুলে রইল, মুখে স্মিত হাসি। হাসি মুখেই শিশুপুত্রের ঘুমন্ত মুখের দিকে একবার তাকালো সে। ইতিহাসটা বদলে গেছে। আপনারা এতক্ষণ শুনছিলেন এক্সট্রা মজা স্টুডিওর রেগুলার সেগমেন্ট গল্পকার। গল্পকারের আজকের গল্প সময়। গল্পটি আমরা নিয়েছি অনিশ দেব সম্পাদিত সেরা কল্পবিজ্ঞান বইটি থেকে। অনিশ দেব ১৯৫১ সালের ২২ অক্টোবর জন্মগ্রহণ করেন। ৭০ দশকের গোড়ায় কল্পবিজ্ঞান লেখালেখির শুরু। প্রথম কল্পবিজ্ঞানের গল্প চিরন্তনের চোখ
প্রকাশিত হয় বিস্ময় সায়েন্স ফিকশন পত্রিকায়, আর প্রথম কল্পবিজ্ঞান উপন্যাস সবুজ পাথর প্রকাশিত হয় আনন্দ মেলায়। কর্মজীবনে অনীশ দেব কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফলিত পদার্থবিদ্যা বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। 2021 সালের 28 এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে কলকাতায় মৃত্যুবরণ করেন অনীশ দেব। সময় গল্পটির প্রধান চরিত্র সোমনাথ, কোচওয়ান, র গ্রাম প্রধান। সোমনাথ এবং র এর ভূমিকায় শেখ সাদি, কোচওয়ান, গ্রাম প্রধান এবং অন্যান্য ভূমিকায় শওকত সমুদ্র। গল্প পাঠে ভান্ডারী আরিফ। গল্পটির মিউজিক ডিজাইন করেছে গল্পকার টিম। গল্পটির পোস্টার ডিজাইন শওকত সমুদ্র। গল্পকারের গল্প নিয়মিত শুনতে এক্সট্রা মজা স্টুডিওর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আপনার লেখা গল্প আমাদের কাছে পাঠাতে চাইলে অথবা আপনার পছন্দের গল্প শুনতে চাইলে কমেন্ট করুন। আমরা আবার হাজির হব পরবর্তী গল্প নিয়ে। ততদিন পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন।